কাঞ্চনপুর গ্রামে জ্যোতি নামের একটা অসহায় মেয়ে বাস করত। জ্যোতির গায়ের রং ছিল কুচকুচে কালো, এতটাই কালো যে ওকে রাতের আধারে কেউ যেন দেখতেই পারবে না। ওকে নিয়ে গ্রামের সবাই হাসাহাসি করত। জ্যোতির বাবা মা কেউ ছিল না। ও কালো বলে কেউ ওকে একটা গাছের নিচে ফেলে গিয়েছিল। জ্যোতি এখনো জানতে পারেনি ওর বাবা মা আসলে কে। গ্রামের সবাই বলে কালো মেয়ে বলেই বাবা মা নিজের কাছে জ্যোতিকে রাখতে চায়নি। গ্রামের একটা বৃদ্ধ মহিলা জ্যোতিকে তখন গাছের নিচে থেকে কুড়িয়ে নিয়ে আসে, আর তারপর ওর নাম রাখে জ্যোতি। সেই জ্যোতিকে লালন পালন করে বড় করে তোলে। সেই বৃদ্ধারও কেউ ছিল না। সেই বৃদ্ধা একদম একা ছিল, তাই সে জ্যোতিকে নিজের নাতির মতোই বড় করতে থাকে। ঠাকুমা, ও ঠাকুমা, সকাল সকাল কি করছো গো ঠাকুমা? আমাকে দেখাও। ও মা, তুমি দেখি পিঠে বানাচ্ছো। তোমার হাতের নাড়ু খেতে কি যে মজা লাগে। আমাকে দাও না। একদম ধরবি না, এটা আমি পুজোর জন্য বানাচ্ছি। এই নাড়ু এখন খেতে পারবি না। যা বলছি, তোর না স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে? তাড়াতাড়ি স্কুলে যা, একদম দেরি করবি না। বাড়িতে থেকে একটুও পড়িস না। এবার যদি পরীক্ষায় ভালো না করেছিস, তবে তোকে আমি পিটিয়ে তোর পিঠের ছাল চামড়া তুলে দেব। ভালো কথা মনে করেছো গো ঠাকুমা। আমার যে টিচার আছেন না, উনি বলেছেন এবারের পরীক্ষার ফি জমা দিতে, নয়তো আমি পরীক্ষা দিতে পারবো না। তুমি পরীক্ষার ফি জমা দিতে পারবে তো? এটা তো একটা চিন্তার বিষয়। পরীক্ষার ফি আমি এখন কোথা থেকে জোগাড় করে দেই বলতো? এই যা মুড়ি মোয়া আমি বানাই, সে বিক্রি করে তো দুজনের খাওয়ার টাকাই চলে না। এখন আবার পরীক্ষার ফি, ভগবানের ওপর ছেড়ে দিলাম। যা হওয়ার তাই না হয় হবে। তুই এখন স্কুলে যা, একটা ব্যবস্থা তো ঠিক হয়ে যাবে। জ্যোতি তারপর স্কুলের জন্য বেরিয়ে গেল। সে রাস্তা দিয়ে যেতে যেতে চিন্তা করতে থাকলো ঠাকুমা কিভাবে ওর স্কুলের জন্য টাকা জোগাড় করবে। হঠাৎই একটা গাছের নিচে ও দুইটা আয়না দেখতে পেল। আয়না দুটো দেখে জ্যোতি সেখানেই দাঁড়িয়ে গেল। হঠাৎ করে এখানে দুটো আয়না কি করে পড়ে আছে? আয়নাগুলো তো এখানে পড়ে থাকার কথা নয়। আমি তো বুঝে উঠতে পারলাম না। এত সুন্দর দুটো আয়না, গিয়ে দেখবো নাকি? যদি আয়না দুটোর কাছে যেতেই আয়না দুটো কথা বলতে শুরু করে। সেখানে একটা সোনার আয়না আর একটা রূপার আয়না ছিল। সোনার আয়না কথা বলে, শোনো মেয়ে, আমাকে তুলে নাও। আমাকে নিয়ে গেলে তুমি অনেক টাকার মালিক হয়ে যাবে। তোমাকে আমি অনেক সুন্দরী করে দেব, আর তোমার জীবনে সুখ শান্তির অভাব থাকবে না। আমাকে উঠিয়ে নাও, উঠিয়ে নাও। রূপোর আয়না থেকে শব্দ আসতে শুরু করে, আমাকে উঠিয়ে নাও আর আমাকে ভেঙে ফেলো, তাহলে আমি এখান থেকে মুক্ত হতে পারবো। আমি পরিরাজ্যের পরিকন্যা, দয়া করে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। সোনার আয়না থেকে আবার আওয়াজ আসে, না না, ওকে উঠিয়ে নিয়ে তোমার কোনো লাভ নেই। এই পরী আয়না থেকে মুক্ত হলে পরিরাজ্যে চলে যাবে, ওর কোনো জাদু ক্ষমতা নেই। এর চেয়ে বরং আমাকে উঠিয়ে নাও আর আমাকে আছাড় মেরে ভেঙে ফেলো। তারপর আমি এখান থেকে বেরিয়ে এসে তুমি যা চাও তাই তোমাকে দেব। তখন যদি জিজ্ঞেস করলো, রূপোর আয়নায় পরিকন্যা আছে, সোনার আয়নায় তাহলে তুমি কে? তখন সোনার আয়না থেকে উত্তর এলো, আমি কে সেটা জেনে তোমার কি দরকার? তুমি আমাকে এখান থেকে মুক্ত করো, তোমাকে আমি সোনা দানা দিয়ে ভরিয়ে দেব। তোমার এই কালো রং আর থাকবে না। আগে আমাকে মুক্ত করো। রূপার আয়না থেকে শব্দ আসে, না না, ওকে মুক্ত করো না। ও একটা শয়তান ডাইনি। ওই আমাকে বন্দি করতে চেয়েছিল, কিন্তু নিজের জাদুর প্রতিক্রিয়ায় নিজেই বন্দি হয়ে গেছে। ওকে এখান থেকে মুক্ত করলে ও সবকিছু ধ্বংস করে দেবে। তখন জ্যোতি পরীর কথায় বিশ্বাস করলো, আর সে সিদ্ধান্ত নিল তার টাকা পয়সা সোনা দানা কোনো কিছুরই দরকার নেই। সে পরীকেই সাহায্য করবে। তারপর সে এক আছাড়ে রূপোর আয়না ভেঙে ফেললো, আর রূপোর আয়না থেকে পরী বেরিয়ে এলো। তারপর পরী সেই সোনার আয়নার মধ্যে থাকা ডাইনিকে বন্দি করে ফেললো, আর পরীকে রূপোর আয়না থেকে মুক্ত করার জন্য জ্যোতিকে পরী অনেক অনেক স্বর্ণ মুদ্রা দিল।
আর তারপর পরিরাজ্যে ফিরে গেল। জ্যোতি সেই স্বর্ণ মুদ্রা নিয়ে খুশি মনে বাড়িতে এলো, আর বাড়িতে এসে ঠাকুমাকে সব ঘটনা শোনালো। তারপর সুখে শান্তিতে বাস করতে লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলো না যেন।